1775 সালে আমেরিকা ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। এই স্বৈরাচারের অবসান ঘটাতে জর্জ ওয়াশিংটন সারা আমেরিকার মানুষদের একত্রিত করে এবং একটি সেনাবাহিনী প্রস্তুত করে, যারা আমেরিকার স্বাধীনতার জন্য ব্রিটিশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল। সেই সময় ফ্রান্স এবং স্পেনও এই যুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকার সাহায্য করেছিল। আর এই সাহায্যের জন্য 1782 সালে ফ্রান্স থেকে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে বিলে দে প্যারিস নামে একটি জাহাজ রওনা হয়, যেখানে যুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ সরবরাহ ছিল। কিন্তু এই জাহাজটি কখনোই আমেরিকা পৌঁছাতে পারেনি। তবে এখানে আশ্চর্যের বিষয় হলো যে যুদ্ধের কারণে ব্রিটেন এই জাহাজটিকে ডুবিয়ে দেয়নি। এই জাহাজের সাথে একেবারে অন্যরকম ঘটনা ঘটেছিল এবং জাহাজটি ডুবে যাওয়ার পিছনে কোনো মানুষ ছিল না। এর জন্য দায়ী ছিল সমুদ্রে বসবাসকারী এক বিশাল দেহের দানব, একটি 6 তলা অর্থাৎ প্রায় 20 মিটারের বিশালাকার স্কুইড, যা হঠাৎ করে এসে সাগরের গভীর থেকে এই 50 মিটার লম্বা ও 14 মিটার উঁচু জাহাজটিকে টেনে নিয়ে যায় গভীর সমুদ্রে। এই ঘটনার পর জাহাজটির সাথে কি হয়েছিল এবং জাহাজে থাকা মানুষের সাথে কি হয়েছিল তা আজও কেউ জানে না। কিন্তু এই দৈত্যাকার স্কুইডের এই গল্পটি কি সত্য এবং 6 তলা বিল্ডিং এর সমান দৈত্য কি সত্যি সমুদ্রের গভীরে বসবাস করে? উত্তরটি সত্যি অবাক করার মতো। এই দানব আকারের প্রাণীরা আমাদের সাথে এই পৃথিবীতেই বাস করে এবং এখন এই বিষয়ে আমাদের কাছে শুধু গল্প নয়, এই দৈত্যাকার প্রাণীর অনেক ফটোগ্রাফিক এবং ভিডিও প্রমাণ রয়েছে আমাদের কাছে। এবং শুধু দৈত্যাকার স্কুইড নয়, দৈত্যাকার ওরফিশ, টাইজিও মেডুসা, জাইগেন্টিয়ার মতো আরো অনেক দানব আকারের প্রাণী রয়েছে, যারা সমুদ্রের অন্ধকার জগতে ভিন্ন ভিন্ন জায়গায় এবং ভিন্ন ভিন্ন গভীরতায় লুকিয়ে আছে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। কিন্তু কিভাবে এই গভীর সমুদ্রের প্রাণীরা এত বিশাল আকারের হয়ে ওঠে এবং কিভাবে এই প্রাণীগুলো সূর্যের আলো ছাড়া সমুদ্রের গভীরে বেঁচে থাকতে পারে? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে এশএইচ শরীফ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে বিভিন্ন মহাদেশে যেমন বিভিন্ন দেশ আছে যাদের নিজস্ব সংস্কৃতি ও পরিবেশ রয়েছে, ঠিক একইভাবে প্রায় 11,000 মিটার গভীরে যাওয়া পৃথিবীর মহাসাগরগুলো বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন স্তরে বিভক্ত, যাদের প্রতিটি অঞ্চলে রয়েছে ভিন্ন ধরনের জীববৈচিত্র্য, যাদের বসবাস, খাওয়া দাওয়া এন্ড মোস্টলি আকার একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। এই স্তরগুলো থেকে প্রথম যে স্তরটি শুরু হয় সেটা হচ্ছে সানলাইট জোন, যা সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্রের 200 মিটার গভীর পর্যন্ত যায়। আপনি হয়তো নাম থেকেই বুঝতে পারছেন যে সমুদ্রের এই অংশ পর্যন্তই সূর্যের আলো পৌঁছাতে পারে, যার ফলস্বরূপ সমুদ্রের এই অংশে সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল উদ্ভিদ এবং এই উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকতে পারে এমন জীবগুলোর এক বিশাল ইকোসিস্টেম রয়েছে এখানে। কিন্তু 200 মিটার পরে শুরু হয় মেসোপ্লেজিক জোন, যা সমুদ্রের 1000 মিটার গভীর পর্যন্ত নেমে আসে। এটি সমুদ্রের এমন এক অংশ যেখানে খুব কমই সূর্যের আলো থাকে। এবং 1000 মিটার পরে শুরু হয় প্যাথিপ্যালেজিক জোন, যা অলমোস্ট সমুদ্রের গভীরে 4000 মিটার পর্যন্ত নিচের দিকে চলে যায়, যেখানে আপনি ব্যাকটেরিয়া, অ্যালগি, জেলিফিশ, ওয়ার্মস, সামুদ্রিক স্টারফিশের মতো বিভিন্ন প্রাণীদের বায়োলুমিনাস রূপ দেখতে পাবেন। 4000 মিটারের পরে শুরু হয় অ্যাবাইসাল জোন, যা 6000 মিটার নিচে পর্যন্ত নেমে যায়। পৃথিবীতে যেমন বিশাল আকার খাদ রয়েছে, একইভাবে গভীর সাগরেও অনেক বড় খাদ রয়েছে, যাদের থেকে কিছু খাদ পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি গভীর, যেমন মারিয়ানা ট্রেঞ্চ। এবং এই খাদের কারণে পৃথিবীর মহাসাগরের এই এলিয়েন জগতে আরেকটি স্তর যুক্ত হয়েছে, যা 6000 মিটার থেকে সমুদ্রের প্রায় 11,000 মিটার পর্যন্ত নিচে নেমে যায়, যাকে বিজ্ঞানীরা হ্যাডাল জোন বলে। সমুদ্রের সানলাইট জোনের পরে বাকি সমস্ত জোনগুলো সমুদ্রের সেই রহস্যময় অংশ, যা সব সময় বিজ্ঞানীদের অবাক এবং কৌতূহলী করে তোলে। কারণ এখান থেকে আমাদের নিজের পৃথিবীতে থাকা সাগর এমন এক এলিয়েন জগতে পরিণত হয়, যেখানকার 1000 টাইম অফ অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমাদের মানুষের সার্ভাইভ করা একেবারে অসম্ভব এবং এখানে গবেষণা করা মহাকাশে অন্য গ্রহে যাওয়ার চেয়েও বেশি কঠিন। এ কারণে 1960 সাল থেকে আজ অবধি প্রায় 6 শতাধিক মানুষ মহাকাশে গেলেও গভীর সমুদ্রে এই সংখ্যা কমে আসে মাত্র 27 জনে। আর সমুদ্রের এই রহস্যময় জগৎই জন্ম দেয় এমন অনেক প্রাণী যারা আমাদের গ্রহে বসবাস করেও আমাদের কাছে তাদের দেখতে এলিয়েনের মতো লাগে। ফর এক্সাম্পল, টাইজিও মেডুসা, জায়ান্ট ওরফিশ এবং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ক্রিয়েচার জায়ান্ট স্কুইড। এই সমস্ত প্রাণীগুলো গভীর সমুদ্রের অন্ধকার এলিয়েন জগতের বিভিন্ন গভীরতায় বসবাস করে, যাদের মধ্যে কিছু প্রাণী সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব।
স্টাইজিও মেডুসা জাইগেন্টিয়া। সহজ ভাষায় এটি ডিপসি জেলিফিশ নামেও পরিচিত, যেখানে সানলাইট জোনে বসবাসকারী এই জেলিফিশগুলো মাত্র কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। অন্যদিকে সমুদ্রের অন্ধকার গভীরতায় বসবাসকারী এই ডার্ক রেড কালারের দানবের মতো দেখতে জেলিফিশগুলো, যা 10 মিটার পর্যন্ত লম্বা, অর্থাৎ 3 তলা বিল্ডিং যতটা বড় হয়ে থাকে। এটি সমুদ্রের মেসোপেলিজিক জোন বা অ্যাবাইসাল জোনের মধ্যে অলমোস্ট 6000 মিটার গভীরতায় বসবাস করে। এই প্রজাতিটি 1899 সালে প্রথম দেখা গিয়েছিল, কিন্তু 1959 সালে এটি একটি নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি পায়। এই প্রাণীগুলোকে অতি বিরল প্রাণীদের মধ্যে গণ্য করা হয়, কারণ তাদের আবিষ্কারের 110 বছরের ইতিহাসে জায়ান্ট জেলিফিশ সমগ্র বিশ্বে মাত্র 100 বার দেখা গিয়েছে। জায়ান্ট ওরফিশ। সেপ্টেম্বর 1996 আমেরিকার স্যান ডিয়েগোর বিচে আমেরিকান নৌবাহিনীর এক অফিসার একটি বিশাল বড় এবং রহস্যময় ওরফিশ দেখেছিলেন, কারণ একটি সাধারণ ওরফিশ 10 ফুট অর্থাৎ 300 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। অন্যদিকে বিচে পাওয়া ওরফিশকে যখন মাপা হয় তখন সেটা ছিল 36 ফুট লম্বা। এর দৈর্ঘ্য দেখে মানুষেরা সহজেই বুঝতে পেরেছিল যে এটি একটি সাধারণ মাছ নয়, বরং সমুদ্রের মেসোপেলিজিক জোনে থাকা 1000 মিটার গভীরে বসবাসকারী একটি জায়ান্ট ওরফিশ, যেটা ভুলবশত সমুদ্রের কিনারে চলে এসেছে। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা দানব এবং মাছের এই প্রজাতিটি সর্বপ্রথম 1772 সালে দেখা যায়, এবং তারপর থেকে বিজ্ঞানীরা এই পর্যন্ত বিভিন্ন আকারের ওরফিশকে পর্যবেক্ষণ করেছেন, যাদের থেকে একটি প্রজাতি তো প্রায় 17 মিটার অর্থাৎ 55 ফুট লম্বা হয়ে থাকে। দৈত্যাকার স্কুইড। 300 থেকে 1000 মিটার গভীরতায় বসবাসকারী এই দৈত্যাকার স্কুইডটি পৃথিবীতে বসবাসকারী বৃহত্তম প্রাণীদের মধ্যে একটি, যা সাধারণত 12 থেকে 13 মিটার অর্থাৎ প্রায় 4 তলা বিল্ডিং এর সমান হয়ে থাকে। কিন্তু কিছু কিছু দৈত্যাকার স্কুইডগুলি 20 মিটার অর্থাৎ 6 তলা বিল্ডিং এর সমান হতে পারে, যেখানে তাদের ওজন 275 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার গভীরে বাস করা ক্লোসাল স্কুইড একে 10 মিটার বেশি লম্বায় চ্যালেঞ্জ করে এবং এই যুদ্ধে অনেকাংশ জয় লাভ করে, কারণ এদের ওজন 2 থেকে 3 গুণ অর্থাৎ 500 থেকে 700 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। ক্লোসাল স্কুইড বেশিরভাগই অ্যান্টার্কটিক মহাসাগরের মতো ঠান্ডা পরিবেশে পাওয়া যায়। এই দৈত্যাকার প্রাণীদের আকার এবং শক্তির দিকে তাকালে মনে হয় যেন তারা আমাদের মানুষ এবং আমাদের জাহাজগুলোর জন্য একটি বড় হুমকি হতে পারে, কিন্তু এর সত্যতা একেবারেই উল্টো। বিশাল আকারের এই প্রাণীগুলো দেখে মনে হয় সমুদ্রের অন্ধকার জগতে বসবাসকারী এই দৈত্যাকার প্রাণীগুলো নিশ্চয়ই অনেক শিকার করে, কিন্তু বাস্তবতা এর থেকে একেবারেই ভিন্ন। কেননা স্টাইজিও মেডুসা জাইগেন্টিয়া এবং জায়ান্ট স্কুইডের মতো মোস্টলি সি জায়ান্ট অ্যানিমেল খাদ্যের প্রধান অংশ প্রাণী শিকার থেকে নয়, বরং সমুদ্রে হওয়া বৃষ্টি থেকে আসে। এই বৃষ্টি এমন এক ফেনোমেনা যাকে ম্যারিন স্নো বলা হয়, যেখানে সানলাইট জোনে উপস্থিত প্রাণী এবং সালোক সংশ্লেষণ ভিত্তিক উদ্ভিদ সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট সূক্ষ্ম কণাতে ভেঙে সমুদ্রের গভীরে ডুবে যায়, এবং এই দৈত্যাকার প্রাণীগুলো সরাসরি এই পুষ্টিপূর্ণ কণাগুলোর উপর বা এই কণা খায় এমন অন্যান্য ছোট প্রাণীদের উপর নির্ভর করে। গভীর সমুদ্রে বসবাসকারী এই প্রাণীগুলো যদিও অনেক বড় হয়ে থাকে, তবে তাদের বিশাল আকারের পাশাপাশি তাদের একটি সিকুয়েলের মুখোমুখি হতে হয়, যা তাদের অত্যন্ত ধীর বিপাক। কারণ দেখুন, ক্লেইবারের সূত্র অনুযায়ী যে কোনো জীবের বিপাকীয় হার তার আকারের সাথে সাথে থাকে, লিনিয়ার হয় না। আসলে প্রাণীদের বিপাকীয় হার তাদের মাংসের 3/4 এর সমান হয়। যদি সংক্ষেপে বলি, এই সূত্রটি এটাই বলে যে একটি প্রাণী যত বড় হবে তার বিপাকীয় গতি তত ধীর হবে, এবং এই একই জিনিস এই জায়ান্ট ডিপসি ক্রিয়েচারের জন্য প্রযোজ্য হয়। এরা আমাদের কাছে অনেক ভয়ঙ্কর মনে হলেও আসলে তাদের স্বভাব বেশ শান্ত, এবং এরা আমাদের ইমাজিনেশন স্টোরির দানবের মতো জাহাজগুলোকে আক্রমণ করে ডুবিয়ে দেয় না, বরং তারা নিঃশব্দে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে এবং ম্যারিন স্নো বা তাদের চারপাশে আসা ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। এর মানে হলো যে সপ্তদশ শতাব্দীতে কোনো ফ্রান্সের জাহাজ একটি বিশাল স্কুইড দ্বারা ডুবে যায়নি। উদাহরণস্বরূপ, যদি আমরা 10 মিটার বড় বিশাল স্কুইডের কথা বলি, তবে তাদের বিপাকের হার এত ধীর হবে যে তাদের পুরো জীবনে বেশিরভাগ সময় শিকারে ব্যয় করতে হবে না, এবং কখনো কখনো তারা শিকার ছাড়াই অনেক মাস বেঁচে থাকতে সক্ষম হবে। কেননা একটি ক্লোসাল স্কুইডের বিপাক এত ধীর যে এটি দিনে মাত্র 45 ক্যালোরি খরচ করে, যার জন্য দিনে মাত্র 0.03 ক্যালোরির প্রয়োজন হয়। এই খাবার কতটা কম এর অনুমান আপনি এর থেকে বুঝতে পারবেন যে সাগরে সাঁতার কাটা একটি টুথফিশ, যা প্রায় 500 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে, একে খাওয়ার পরে বিশাল স্কুইডটি 200 দিন কিছু না খেয়ে বেঁচে থাকতে পারবে। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা।
সমুদ্রের গভীরে ইভলভ হওয়া এই দৈত্যরা সমুদ্রের সানলাইট জোনে বসবাসকারী ছোট্ট প্রাণী থেকে ইভলভ হয়েছে। কিন্তু সমুদ্রের এই অন্ধকার গভীরতায় এমন কি আছে যার কারণে তারা তাদের পূর্বপুরুষের চেয়ে বহুগুণ বড় হয়ে যায়? যদিও এই প্রাণীদের বিশাল আকার ধারণ করার জীববিজ্ঞানে অনেক রিজন রয়েছে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় শুধুমাত্র 3টি রিজনকে প্রধান হিসেবে গণ্য করা হয়। প্রথম রিজন হচ্ছে লো টেম্পারেচার। অনেক বৈজ্ঞানিক গবেষণায় এটি পাওয়া গেছে যে একটি প্রাণী ঠান্ডা পরিবেশের সংস্পর্শে আসার সাথে সাথে তার কোষের আকার স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়ে যায়, যার কারণে সেই প্রাণীর ওভারঅল সাইজও অনেক বড় হয়ে যায়। এর সর্বোত্তম উদাহরণ হলো আর্কটিক মহাসাগরে বসবাসকারী গ্রিনল্যান্ড হাঙর, যাদের দৈর্ঘ্য প্রায় 7 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। একই সাথে এই ঠান্ডা পরিবেশ এই হাঙরকে 200 থেকে 500 বছর দীর্ঘ জীবন দেয়। দ্বিতীয় কারণ ফুড স্কারসিটি। যেমনটা আমি আগেই বলেছি যে এই দৈত্যাকার প্রাণীরা সমুদ্রের সেই অংশে বসবাস করে যেখানে সূর্যের আলো একেবারেই নেই, যার জন্য সমুদ্রের এই অংশে ফুড স্কারসিটি অনেক বেশি। আর এইখানে সেই সব প্রাণী সার্ভাইভ করতে পারে যারা এই মেরিন স্নোকে বেশি পরিমাণে কনজিউম করতে পারে। মানে হলো যার এলাকা বেশ বড় হবে, যার মুখের সাইজ বেশ বড় হবে, সে এখানে ইজিলি সার্ভাইভ করতে পারবে। এর ফলে বড় প্রাণীরা একটি সুবিধা পায় এবং ছোট প্রাণীরাও বিশাল প্রাণীতে পরিণত হয়। নাম্বার 3, হাই প্রেসার। 1999 হওয়া এক রিসার্চ অনুযায়ী পৃথিবীতে বসবাসকারী সর্বাধিক জীবের আকার সরাসরি তাদের রক্তে দ্রবীভূত অক্সিজেনের সাথে সম্পর্কিত, এবং এই গবেষণায় দেখা গেছে যে উচ্চ চাপে দ্রবীভূত অক্সিজেন সর্বাধিক হয়ে যায় এবং সমুদ্রে এই চাপ ক্রমাগত বাড়তে থাকে। 1000 মিটার গভীরতায় এই চাপ এত বেশি হয় যে এখানে বসবাসকারী প্রাণীদের উপর সরাসরি প্রভাব ফেলে এবং তাদের রক্তে দ্রবীভূত অক্সিজেনও বেড়ে যায়, যার কারণে এই প্রাণীগুলো গভীর সমুদ্রে বিশাল আকার ধারণ করে। এছাড়াও এই দৈত্যাকার গভীর সমুদ্রের প্রাণীদের উপর আরো অনেক গবেষণা চলছে। এর মানে হলো যে ভবিষ্যতে আমরা এদের সম্পর্কে আরো অনেক নতুন তথ্য জানতে পারবো। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে আপনি কি জানেন যে তিমি মাছ, যেটা ইতিহাসের এবং আজকের পৃথিবীর বৃহত্তম প্রাণী বা বিশ্বের সবচেয়ে বড় মাছ, আসলে এটি এক সময় কোনো মাছ ছিল না। একটা সময় ছিল যখন ব্লু হোয়েল মাটিতে বাস করত এবং এদের 4 পা এবং একটি লেজ থাকতো। আমরা সবাই এটা পড়েছি যে সমুদ্র থেকে বেরিয়ে এসে জীবনের ইভলভ হয়েছে। তাহলে এই প্রাণীটি সমুদ্রে গিয়ে কিভাবে নীলতিমিতে ইভলভ হলো এবং কিভাবে এত বড় হলো? এখন আপনারা যদি এই সম্পর্কে সম্পূর্ণ জানতে চান তাহলে নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি কমেন্ট অনেক বেশি হয় তাহলে আমি এই বিষয়ে অবশ্যই একটি ভিডিও আনবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।